পাপ করেছিলাম। আবার কি দুর্ঘটনা ঘটলো? এমনিও জমা দেওয়ার মতো 2 মাস বাকি, আদায় উসুল কি হয়েছে না হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। 2 মাস আমি শয্যাগত ছিলাম। তুমি অন্য ডাক্তার দেখাও, সেখাও ডাক্তারের চিকিৎসায় তুমি ভালো হবে না। ডাক্তার হিসেবে ওর তো পেশেন্ট নাম আছে। আছে, তবু তোমার রোগ বোধহয় ধরতে পারছে না। কিন্তু রোগ তো বিশেষ কিছু নয়, শরীরটা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। ভালো ভালো টনিক খাচ্ছি, ভিটামিন ইনজেকশন নিচ্ছি, কিন্তু দুর্বলতাটা কিছুতেই কাটছে না। তুমি একবার ডক্টর রায়কে দেখাও, আমার মনে হয় ওর চিকিৎসায় তুমি ভালো হয়ে উঠবে। তোমার সঙ্গে আলাপ আছে? আছে, তবে যাবে আজ বিকেলে 5টার সময় এসো, একসঙ্গেই বেরোবো। শরীর সুস্থ না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। আমায় ডেকেছেন জামাইবাবু? হ্যাঁ, আদায় উসুল কি হয়েছে না হয়েছে কিছুই তোমাকে জানাচ্ছ না। আর 2 মাস বাদে লাদের কিস্তি। আদায় উসুল একদম নেই, আর যা হয়েছিল তা চন্দন সব খরচ করে ফেলেছে। তোমরা কি ভেবেছো বলতে পারো? জামাইবাবু, জমিদারিটা কার, আমার না তোমাদের? চন্দনের হাত খরচ বাবদ প্রতি মাসে 500 কোটি টাকা দেওয়া হচ্ছে। এরপরেও রাম সরোয়ার কাছ থেকে 50,000 টাকা নিয়েছে। কি করছে এত টাকা দিয়ে? আমি কি করে বলবো বলুন, চন্দন তো আর নাবাল লোক নয়। কোনো অজুহাত আমি শুনতে চাই না। 7 দিনের মধ্যে হিসাব দাখিল করা চাই। কাউকে আমি বিশ্বাস করি না। আমি বুঝতে পারছি যে আমার বিরুদ্ধে একটা বিরাট ষড়যন্ত্র চলছে, কিন্তু মাত্র 7 দিনের মধ্যে হিসাব তো আর তুমি করবে না, নায়েব তহসিলদাররা করবে। তুমি তাদের জানিয়ে দাও 7 দিনের মধ্যে হিসাব তৈরি করে দিতে হবে। দেখি দেখি আমি কি করতে পারি। তবে আমাকে অবিশ্বাস করা আপনার ঠিক হলো না জামাইবাবু। চিরদিন আমি আপনার মঙ্গল কামনা করে এসেছি, আর আজও করি। চন্দন মাতাল হয়ে বাড়ি ফিরে এ খবরটা কি রাখো? তাই নাকি? কই, আমি তা তো শুনিনি। অবশ্য মদ যদি খেয়ে থাকে কোনো তো দোষ দেওয়া যায় না, কারণ আপনার রক্তে আছে মদের উগ্র বিষ। ডন্ট মাইন্ড জামাইবাবু, ডন্ট মাইন্ড। মদ আপনিও আগে খেয়েছেন আর আজও খান, তা কিন্তু কোনো দোষের নয়। কারণ মদ আর মেয়ে মানুষ হলো বিলাসের ভগ্নাংশ। জানোয়ার একটা, একগুচ্ছ বিষাক্ত সাপ তোমার চারিদিকে কিলবিল কিলবিল করছে বীরেন। হঠাৎ যদি তুমি মারা যাও, আমি কিন্তু বিস্মিত হব না। বিস্মিত আমিও হব না। আজ আমি স্পষ্ট বুঝতে পারছি একটা বিরাট দুষ্ট চক্র আমার বিরুদ্ধে খুবই সক্রিয়। কর্তাবাবু, আমি মাস 2 ছুটি চাই কর্তাবাবু। ছুটি হঠাৎ? না, এই কাজ কাম নেই, বসে বসে শুধু মাইনেই নিচ্ছি। ভেবে কেমন লাগে জানেন? আপনি হাসছেন বাবু? হাসছি এই জন্য যে তোমার মতো ধর্মভীরু মানুষ এই পৃথিবীতে এখনো আছে। তাহলে আচ্ছা রামু, আগে বাবু, শঙ্করের দেখাশোনার দায়িত্ব তোমার উপরে ছিল? আগে হ্যাঁ বাবু, এক কথায় বলতে পারেন আমার কোলে পিঠেই শঙ্কর মানুষ হয়েছে। তবে তবে ছোট ভাই বাড়িতে আসার পর থেকে আমার দেখাশোনা মাই করতেন। আচ্ছা, শঙ্করের বুদ্ধিবৃত্তি যে নষ্ট হয়ে যাচ্ছে এটা তুমি বুঝতে পেরেছিলে? আগে সৌমেন, পুরনো কাসন্দি ঘেটে কোনো লাভ নেই। আবার আশা আমি ছেড়ে দিয়েছি। তুমি অন্য কিছু আলোচনা করো, এসব আলোচনা শুনতে আমার ভালো লাগে না। দেখো বীরেন, আমি রিটায়ার্ড আইবি অফিসার। আমাদের কৌতূহল এত সহজে মিটতে চায় না। আর তাছাড়া ওই অপরাধ বিজ্ঞানের পাতাগুলো আজও কিন্তু আমি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি। আমার মনে বলছে বাবা, শঙ্করের এই জড়ত্ব ভাবের পিছনে কোনো একটা স্বার্থন্বেষী চক্র কাজ করছে। আগে না বাবু, আমার 5 বছরের একটা ছোট ছেলে। আচ্ছা রামু, আগে বাবু, তোমার বাড়ি তো হাওড়ার সামতাবে? আগে হ্যাঁ, ওই শরৎচন্দ্র। শরৎ থাক, তোমার কথাই বলো। 25 বছর আগে তুমি মাইনে পেতে 5 টাকা। হ্যাঁ বাবু। সংসারে তোমার বউ ছেলে আর মা ছিলেন, তাই না? আগে হ্যাঁ বাবু। আচ্ছা, এই 5 টাকায় মাইনে চাকরি করে
একসঙ্গে তুমি 10 বিঘা জমি কি করে কিনলে? আগে বাবু সস্তার বাজার ছিল। সস্তার বাজার থাক, সস্তার সময় টাকা খরচ করে কত টাকা তোমার বাঁচতো? আরে বাঁচবে কি করে? একে যদি কোনো গুপ্তধন পেয়ে থাকে। হ্যাঁ বাবু, আমার মা ওই মাটি খুঁজতে খুঁজতে না 2000 টাকা পেয়েছিল বাবু। মা নাই, টাকাটা পেয়েছিলে তুমি। আগে বাবু, হ্যাঁ তুমি পেয়েছিলে, ভালো করে ভেবে দেখো। তাহলে বোধহয় টাকাটা আমি পেয়েছিলাম বাবু। ওই একটা ডোবা খুঁড়তে গিয়ে মাটির নিচে আমি 2000 টাকা পেয়েছিলাম। আমার অনেক দেরি হয়ে যাচ্ছে বাবু, আমি আসি। ও টাকা পেয়ে জমি কিনেছে, তুমি জানলে কি করে? বলে যাচ্ছ কেন বীরেন? আমি XIB অফিসার। এইসব আমাদের অঙ্ক কষে কষে বার করতে হয়। তুমি ওই রামুর উপরে দৃষ্টি রাখবে, ওই জন্য পালাতে না পারে। এখন চলো ভিতরে যাই। কাল লাস্ট ডেট মনে আছে? মনে থাকলে কি হবে? চন্দন বাবু তো টাকা দিচ্ছে না। বাজে কথা একদম বলবে না শাহানা। বাজে কথা একদম বলবে না, টাকাটা আমার এখনই প্রয়োজন। কিন্তু চন্দন বাবু। দেখো শাহানা, চন্দন জাহান্নামে যাক, টাকা আমার চাই। এই 1.5-2 বছরে তোমাকে কত টাকা পাইয়ে দিয়েছি তোমার মনে আছে? পরে 1000 টাকা করে দিয়েছে চন্দন, আর তার অর্ধেকটাই তো আপনি নিয়েছেন। ফালতু কথা একদম বলবে না শাহানা। এই তুমি গাওনা পাও, বাড়ি কিনে দেয়নি, আর ভাগ্যে আমায় তুমি দিয়েছ। কাল সন্ধ্যা 7টায় আমি যাচ্ছি, টাকা 5000 জন রেডি থাকে। কোনো কিন্তু নয়। 7 দিনের মধ্যে হিসাব দাখিল করতে না পারলে জামাই বাবু আমাকে ঘর করে বার করে দেবে। তুমি যদি বলে দেখো শাহানা, আমাকে আশ্রয়চ্যুত করে তুমি শান্তিতে থাকবে, সে তোমার আকাশ কুসুম কল্পনা। পুলক বাবু। কি করবো জানো? কি? করবো জানো? বেশি কিছু করবো না, বেশি কিছু করবো না, বেশি কিছু করবো না। মুরগির মতো ধরবো, অমনি ছিঁড়ে ফেলবো। পুলক বাবু। মুখখানা একেবারে হাসির মতো শুকিয়ে গেছে। আচ্ছা আমি এখন চলি, কাল সন্ধ্যা 7টায়। মনে থাকে যেন শাহানা, আমার কথার কাজে খুব একটা ফারাক থাকে না। কথার কাজে ফারাক থাকে না। কি ভুল আমি করেছি! এই যে নাচিয়ে জীবন ছিল আমার কাছে ঢের বেশি শান্তি। লোভ আমাকে মৃত্যুর দুয়ারে এনে পৌঁছে দিয়েছি। ভগবান, মনে প্রাণে আমি তোমাকে কোনোদিন ডাকিনি। রক্ষা করো ঠাকুর, এই নরম পিশাচের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো ঠাকুর, আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। বললে ভগবান পালাতে চাইছে। আমার আশঙ্কা হচ্ছে ও না পুলিশের কাছে সব কথা ফাঁস করে দেয়। রামুকে আমি মেরে ফেলবো।
বেশি কিছু করতে হবে না প্রভাত, ও মাত্র অনলি ওয়ান ইঞ্জেকশন। স্পষ্ট ম্যাডামে প্রমাণ হবে হৃদ যন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে রাম দুনিয়া থেকে চলে গেছে। ডোন্ট ফিয়ার মাই ডার্লিং, ডোন্ট ফিয়ার। মানুষ যে কিভাবে মারতে হয় এটা আমার ভালোভাবে জানা আছে। ও হ্যাঁ, সুলতার কেসটা তোমার মনে নেই? এই সুলতা শয়তানি 4 মাসে প্রেগনেন্ট হয়েছিল, আর দোষ চাপালে, সমস্ত দোষ চাপালে এই ডাক্তারের কাঁধে। ব্যাস একটা মাত্র ইঞ্জেকশন, অনলি ওয়ান ইঞ্জেকশন দিয়ে ওটাকে আমি পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি। আরে তোমার বিবেক বলে কোনো বস্তু নেই। কি বলে বিবেক? বিবেক, মনসত্ব এই সমস্ত হচ্ছে একটা সস্তা ধরনের সেন্টিমেন্ট। বাস্তব জীবনে কিন্তু এর কোনো মূল্য নেই। এই যে তোমার কথা মতো শঙ্করের বুদ্ধিবৃত্তি আমি নষ্ট করে দিয়েছি। বলো, বিবেক থাকলে আমি তো কখনো পারতাম। তুমি 2-4 দিনের মধ্যে হলদপুর ছেড়ে চলে যাবে। আমি চাই না তুমি আর এখানে থাকো। বাট ম্যাডাম, ওর বন্ধু সমেত সেন আইবি অফিসার রামুর উপর কিন্তু ওর সন্দেহ হয়েছে। আমি রামুকে কিছু টাকা দিয়ে দূরে কোথাও পাঠিয়ে দেবো। এত ঝামেলার কি দরকার আছে? এত ঝামেলার কি দরকার আছে? রামু তো অত তো দরকার হবে না। হাত ফেলে করে মরে গেছে, সকলে জানবে। তুই বুঝতে পারছো না, এ নিয়ে পুলিশের ঝামেলা হতে পারে। তোমার কোনো চিন্তা নেই, আমি তো বলছি কোনো চিন্তা নেই, সমস্ত দায়িত্ব আমার, আমি কাঁধে নিয়ে তুলে নেব। আচ্ছা বেশ বেশ বেশ। এই শোনো, তোমার যা ভালো হয় তুমি তাই করো। আরে পুলিশের ঝামেলা যেন আমার পোয়াতে না হয়। একদম না, একদম। হ্যাঁ ঠিক আছে, ভিতরে যাও, আমি এখনই আসি। ঝামেলা ঝামেলা আমার জীবনে কি কখনো ঝামেলা আছে? ঝামেলা নেই, ঝামেলা নেই। অনলি ওয়ান ইঞ্জেকশন, যখন ঝামেলা আসবে না, অনলি ওয়ান ইঞ্জেকশন প্রয়োগ করে ওটাকে আমি একেবারে দূর করে দেব, দূর করে দেব, দূর করে দেব। জীবনটাই হচ্ছে একটা In the land of Greece many days ago there, a man whose name was Socrates, but his life and his death, oh has how got. Happy and bred really, which man can be. Socrates was born in Athens in 469 and BC. Athens was a great and wealthy city in those days, but Socrates was poor, very poor, and so ugly that his own friends could not help laughing at him. Your only garment and his feet were always a play. This he went about in the street of Athens talking to people. শুনছো, আমি একটু নিচে যাচ্ছি। কেন? তোমার জল খাবার ঢাকা দিয়ে রেখেছি, আচ্ছা। স্টোভটা জেলে চাটা একটু গরম করে নিও, কেমন? আসতে দেরি হবে? না, আমার বেশি দেরি হবে না। বাবার শরীরটা শুনেছি খুব একটা ভালো নয়, কে? আমি একটু বাবাকে দেখেই চলে আসবো। বাবার শরীর ভালো নয় মানে কি হয়েছে? কি হয়েছে আমি তো সেটা সঠিক জানি ঠিক আছে, না। ঠিক আছে, তোমার আর দাঁড়ানোর দরকার নেই, তুমি যাও আগে বাবা, আগে বলো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি যেন বেশি চিন্তা করো না। তুমি শুধু স্টোভটা জেলে চাটা গরম করে নিও, কেমন? ঠিক আছে। ঠিক আছে। কি হলো? কি আছে জীবন যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে জীবনে আমার? ঠিক আছে, তুমি যাও, বলো বলো। শোনো শোনো, আমি তোমার পাশে সব সময় আছি। তাই ঠিক আছে। এত টেনশন করা কিছু নাই, আমি শুধু নিজে যাব আর এক্ষুনি চলে আসবো, কেমন? আসলে কথা কি জানো, বলো। তুমি আমার পাশে না থাকলে সব সময় যেন কেমন একটা ভয় ভয় করে। এই ভয়টাকে তোমার জয় করতে হবে। আসলে তোমার মনের ভিতরে এখনো চন্দন ভীতিটা রয়ে গেছে। ঠিক বলেছি। হ্যাঁ, ওই চন্দন ভীতিটা
আমার মন থেকে দূর করে দিতে হবে, কেমন? আমি তো রয়েছি, এত চিন্তা করছো কেন? ঠিক আছে, তুমি যাও যাও, বাবার শরীর খারাপ, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আমি পড়াটা শেষ করি, আমি আসছি, তুমি যাও। তুমি আছো জীবনে আমার, তুমি নাই কিছু ব্যাপারে বাহ 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 বাহ। 2 মাসে গাধাটার চেহারাতে খুব উন্নতি হয়েছে। বাহ, পোশাকের বাহার কত! ফিনফিনে পাঞ্জাবি, গায়ে কোটি, প্যান্ট, পায়ে কলাপুরি জুতো, আবার গলায় স্বর্ণের চেন। আমার বউ কিনে দিয়েছে। তোর বউ কিনে দিয়েছে? হ্যাঁ, আমার বউ কিনে দিয়েছে। কি বই? ওরে বাপ্পা রে বাপ্পা, এই দেখছি ইংরেজি বই। হ্যাঁ, ইংরেজি বই। দেখেছিস, পড়েছিস, কখনো দেখেছিস? না, আমার পড়ার দরকার নেই, তুই পড়। হ্যাঁ। তা শোন, কি? শুনেছি তোর নতুন বউ তোকে নাকি খুব যত্ন করে। আমার নতুন বউ না, 3 বছর হয়ে গেছে। হ্যাঁ। এই হাবা, কি? তা তোর বউ হ্যাঁ। এই তোকে দিয়ে পা টিপিয়ে নেয় না তো? নেয় না, না, নেয় না, নেয় না, নেয় না, নেয় না। নেয় না, নেয় না। কি হলো? কোথায় পালাচ্ছিস? অনেকদিন আমি চাবুকটা উপস্থিত করে আছে। আজ 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 এই চাবুক দিয়ে আমি বল, তোর বউ নাকি আদালতে দরখাস্ত পেশ করেছে, সম্পত্তির ভাগ নেবে। অর্ধেক। অর্ধেক এই সম্পত্তির ভাগ। জমিদারির অর্ধেক ভাগ। সম্পত্তির ভাগ চার। হ্যাঁ। সম্পত্তির ভাগ। কাল নাকি ওই শয়তানি আদালতে দরখাস্ত পেশ করেছে, সম্পত্তির ভাগ চাচ্ছ। আর এই নে সম্পত্তি। বহু বছর ধরে তোর এই হাতে আমার এই শরীরে চাবুক মেরেছিস, তুই আজও আমার গায়ে চাবুকের বাড়ি মারতে চাস? চালা চাবুক। আমিও দেখতে চাই তোর ওই হাতে কত শক্তি আছে, তুই চাবুকের আঘাতে আঘাতে এই হাবা, আরেকদিন চাবুকটাও বসে পড়ে আছে। আজ এই চাবুক দিয়ে তোর পিঠের ছাল যদি ছাড়িয়ে দিতে না পারি, চালা চাবুক। আমার নাম চন্দন চৌধুরী। চালা। স্পর্ধা তোমার যে তুমি বাঘের বাচ্চার গায়ে হাত তোলো। এই বাচ্চা কিন্তু মানুষ নয় বাবা, সে যত শক্তিমানে হোক না কেন, পশু ছাড়ার কিছুই নয়। খুন করবো শয়তানি। আপনি চেষ্টা করে দেখুন, আমি কোনো সিনক্রেট করতে চাই না বাবা। আপনি জীবিত অবস্থায় থেকে এই সম্পত্তি আপনি দুভাগ করে দিয়ে যাবেন। আশা করি আমার উকিল নোটিশ আপনি পেয়েছেন। একটা মানুষ রূপে পশুকে আমি সন্তান বলে স্বীকার করি না। তুমি যদি ভেবে থাকো আমাকে সামনে রেখে সম্পত্তি আদায় করবে, সে তোমার সম্পত্তির ভাগ আমি নেবই। সহ্য উঠবে না। তুই যদি সম্পত্তির ভাগ দিতে পারিস, তাহলে সেদিন আমি হাতে চুরি পড়ে ওই রাস্তায় নেমে। এই, একটা কথা ভালো করে বলে রাখিস, ইতরের মেয়ে, এই অপমানের প্রতিশোধ আমি নেবই। আর যদি তা না নিতে পারি, তাহলে পিতাই আমার নাম চন্দন চৌধুরী।
ছিপ, তোমার উপর আমার আস্থা ছিল। বাবা, আজ 2 বছর হলো হাওয়াটাকে আটকে রেখেছো, চলছো নিজের খেয়াল খুশি মতো। পদে শাস্তি হচ্ছে অপমান, এই তোমার শিক্ষা, এই তোমার শালীন ব্যবহার। অনেক সহ্য করেছি, আর নয়। আমার নীরবতাকে মনে করেছো দুর্বলতা, আমার ধৈর্যকে মনে করেছো ভীরুতা। তোমাকে 3 দিন সময় দিলাম, এই 3 দিনের মধ্যে যদি বাড়ি ছেড়ে চলে না যাও, আমি কিন্তু আইনের আশ্রয় নিতে বাধ্য হব। আমিও দেখতে চাই কোন আইন আমাকে এখান থেকে নাড়ায়। অশুভ শক্তির কাছে আমি কোনোদিন মাথা নত করিনি, আর আজ আমি মাথা নত করব না। এসব আপনি কি বলছেন কাকা বাবু? এই চন্দন, তোমার প্রথম এখানে আসার পর থেকে পিছনের দিনগুলোর কথা একবার চিন্তা করে দেখো তো। তুমি তো প্রথম মদ্যপান করতে না? আগে না, মামা আমাকে শিখিয়েছে। নারীর উপর তোমার দুর্বল ছিল না? না না না, লজ্জা পাওয়ার কিছু নেই। হ্যাঁ ছিল, মামাই আমাকে শাহানার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে, কিন্তু আমি ভেবে পাচ্ছি না কি স্বার্থে মামা আমাকে। স্বার্থ কিন্তু নিশ্চয়ই আছে। আছে। তুমি মাসে মাসে শাহানাকে টাকা দিয়েছো, হ্যাঁ। আর সেই টাকার অর্ধেক তোমার মামার পকেটে গিয়েছে। না না, আমার মামা। আমি নিজের কানে শুনেছি চন্দন তোমার মামার কথা। আজ সে শাহানার কাছে 5,000 টাকা চাইতে আসবে, আর টাকা না দিলে সে নাকি শাহানাকে খুন করবে বলে ভয় দেখিয়েছে। এত নিচে নেমে গেছে আমার মামা, এত টাকা নিয়ে আমার মামা করবেটা কি? রেস খেলছে, তহবিল তসরুপ করে রেস খেলছে। আচ্ছা, আমার একটা অনুরোধ রাখবে চন্দন? বলুন। তুমি কিন্তু ধীরে ধীরে অনেক নিচে নেমে গেছো। তুমি বিবাহিত, ঘরে তোমার সুন্দরী স্ত্রী, কেন কেন এই নরকের মধ্যে তুমি পচে মরছো? সে আমি জানি না কাকা বাবু, সে আমি কিছুতেই জানি না। কি যেন একটা অজানা আতঙ্ক আমাকে বারবার হাত ছাড়ি দিয়ে ডাকে, মনের অজান্তে কখন যেন আমি এই পতিতা বললিতে চলে আসি। কিন্তু কাকা বাবু, আমার মাঝে মাঝে মনে হয় এই পতিতা বললিটা একটা নরক, এই সকল নরকে আমি আসতে পারছি না। আমার এই মনটা আমার ছটফট করে, তাই আমি। চন্দন, কাকা বাবু, আমি ভালো হতে চাই, কিন্তু পারি না। কি যেন অজানা আতঙ্ক আমাকে কোথায় টেনে নিয়ে যায় কাকা বাবু, আমি পারছি না। আপনি আমাকে ক্ষমা করবেন কাকা বাবু, আপনি আমাকে ক্ষমা করবেন। আমি যে ভালো করছি কি খারাপ করছি আমি বুঝতে পারি না। আমি যে পাপ করছি না পুণ্য করছি আমি জানি না কাকা বাবু, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না কাকা বাবু। আমি